আমাদের মুখ্য আলোচক আমরা সাদিক স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি বিনীতভাবে। আজকে বিশ্ব ডায়াবেটিক দিবসের আলোচনা সভা মহাজবাড়ি ডায়াবেটিক সমিতি আয়োজিত আজকের আলোচনা সভার সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীরা এবং চিকিৎসক আছেন তো, দুজন চিকিৎসক এবং চিকিৎসকবৃন্দ যারা সেবার কাজে নিয়োজিত এবং প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে সেই মহৎ প্রাণ মানুষকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, যিনি বাংলাদেশে প্রথম ডায়াবেটিস রোগীদের ব্যাপারে ভেবেছেন এবং ডায়াবেটিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে একটু যুগান্তকারী পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশের ডায়াবেটিক চিকিৎসা। সেই মহান ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা তখন ঢাকা মেডিকেল কলেজে তৃতীয় বর্ষের ছাত্র, তৃতীয় হবে বা চতুর্থ বর্ষের ছাত্র হব আমরা। সে সময়ে জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রপতি এবং উনি তার হেলথ অ্যাডভাইজার ছিলেন। আমরা আমাদের হোস্টেলের সমস্যার দাবিতে আন্দোলন করছিলাম। স্যারের বাসা সেগুনবাগিচার সামনেই তিনি একটি ডায়াবেটিক, তার নিজের জায়গাতে ডায়াবেটিক সমিতির একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছিলেন। স্যার দাবি দেওয়া আদায় করার জন্য আমরা স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। আমরা কয়েকজন, তার মধ্যে একজন ভালো ছাত্র ছিলেন প্রেস করা। স্যারের কাছে দাবি দেওয়া প্রেস করার পরে স্যার বললেন যে স্যার আমাদের দাবি দেওয়ার কথা না শুনে উনি তার ম্যাপ বের করলেন, মানে লেআউট বের করলেন যে আমি শাহবাগে এটা করবো, জিয়াউর রহমান সাহেব এটা অ্যাপ্রুভাল দিয়েছে, এখানে এই করবো, এখানে এই করবো। এটা আমাদের দাবি দেওয়ার কথা আর শুনতেছেন। খুব কম স্যার বলার পরে তারপরে আমরা আমাদের দাবি দেওয়ার কথা বললাম। বলে যে ঠিক আছে, আমি বারবার প্রশ্ন করবো, এটা যদি উত্তর তোমরা দিতে পারো তাহলে তোমাদের দাবি দেওয়া নিয়ে বলবো। তারপরে আমাদের সৌভাগ্য যে ওই প্রেস করা ছাত্র আমাদের সিনিয়র, উনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। সৌভাগ্যক্রমে উনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। উনি সন্তুষ্ট হলেন এবং আমাদের দাবি দেওয়াগুলো, হোস্টেলের সমস্যাগুলো, দাবি দেওয়াগুলো উনি মেনে নিলেন। এই মহাপ্রাণ মানুষটি বাংলাদেশে, আমি ইন্ডিয়াতেও বেশ, কলকাতায় আলাপচারিতায় ডাক্তারদের অনুষ্ঠানে বলেছেন যে বাংলাদেশে যে ডায়াবেটিস চিকিৎসার যে স্ট্রাকচার চিকিৎসার, মানে অর্গানাইজড চিকিৎসার মতো চিকিৎসা ইন্ডিয়াতেও অনুপস্থিত। এখন কি হয়েছে জানি না, অনেক বছর আগের কথা। এবং ইন্ডিয়ার থেকেও রোগী বারডেম হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য আসে। এবং ডায়াবেটিক চিকিৎসা একটা অর্গানাইজড এবং স্ট্রাকচার চিকিৎসা। চিকিৎসকদের উদ্দেশ্যে বলছি, ডায়াবেটিস রোগটা হচ্ছে একটা প্রতিরোধ যোগ্য ব্যাধি, কিন্তু এটা নিরাময় যোগ্য নয়। এটা প্রতিরোধ যোগ্য কিন্তু নিরাময় যোগ্য নয়। প্রথমেই জেনে নেওয়া দরকার কাদের ডায়াবেটিস। এখন তো ডায়াবেটিস প্রায় প্রত্যেক ঘরে ঘরেই ডায়াবেটিস পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 1.30 লক্ষ লোক ডায়াবেটিস আক্রান্ত এবং প্রতি বছর এর সংখ্যা বাড়ছে। 13% of the general population, 13% পপুলেশনের মধ্যে ডায়াবেটিস র্যান্ডমলি স্ক্রিন করে ডায়াবেটিস পাওয়া যায়। তার চাইতে বড় আতঙ্কের কথা হচ্ছে ডায়াবেটিস নয়, কিন্তু ডায়াবেটিসের পূর্ব অবস্থায় আছে। এটাকে বলে প্রি ডায়াবেটিস বলে, যে আইজিডি এবং হচ্ছে যে আইএফজি, তোমরা নিশ্চয়ই জানো আইএফজি এবং আইজিডি কাকে বলে। ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, এরা হচ্ছে প্রি ডায়াবেটিস। এরা প্রতি বছর 20% মানুষ এখান থেকে ডায়াবেটিস
রোগে আক্রান্ত হয়। এইটা একটা রিস্ক গ্রুপ। আর একটা রিস্ক গ্রুপ হচ্ছে আমার মতো যারা, আমি ডায়াবেটিসের একটা আইডিয়াল রিস্ক ম্যান, আমার মতো যাদের পেট মোটা, ওবেজ, তারা মোটার ধরন আছে, মোটা আবার আপেলের মতো মোটা আছে আর পিয়ারের মতো মোটা আছে। এইটা হচ্ছে সবচেয়ে পেট মোটা যাদের, ওটা অনেক ধরনের আছে। তো একটা হলো যে পিয়ার, মানে এক ধরনের আপনার পিয়ার যাদের এই বাটক মোটা আর কি, সেটাও ক্ষতিকারক। কিন্তু এই পেট যাদের মোটা, এদের বহুবিধ ব্যাধি, তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস। একটা এদের স্ক্রিনিং করতে হবে। ডায়াবেটিস কাদের হয় এটা আগে জানতে হবে। বাবা মা ডায়াবেটিস আছে, ধরে নেন তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা জীবনযাপন করেন মানে হাঁটেন না, যারা কায়িক পরিশ্রম করেন না, তাদের ডায়াবেটিস বেশি। পুরুষ মানুষের ডায়াবেটিসের সংখ্যা বেশি পুরুষ মানুষদের মধ্যে। তারপরে 40-50 মানুষের মধ্যে ডায়াবেটিসের সংখ্যা বেশি। এগুলো হচ্ছে কিছু ঔষধ সেবন করেন, সেগুলো ডায়াবেটিস হয়। যাই হোক, এই ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব। এটা আমরা যদি আর্লি ডিটেকশন করি এবং আমরা একটা স্বাস্থ্যসম্মত জীবন যাপন করি, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণই প্রধান উপায়। এবং এটার প্রচারণা একটা বাংলাদেশে এখন মানে আমরা বলি যে সংক্রামক ব্যাধি, অসংক্রামক ব্যাধি। সংক্রামক ব্যাধিতে আগে মানুষ বহু মারা যেত, কলেরাতে গ্রাম উচার হয়ে যেত, বসন্ততে অনেক মানুষ মারা যেত, ম্যালেরিয়ায় মারা যেত। এগুলো সব সংক্রামক ব্যাধি। টিবিতে মারা যেত। কিন্তু এগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে পেরেছে, আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু ডায়াবেটিস আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এখন। এবং ডায়াবেটিসের সংখ্যা প্রতি বছর বাড়ছে। আমাদের এটাকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। এবং আমাদের জীবন আচারের পরিবর্তনের জন্য ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। আপনি ভাবুন একবার, আমাদের ছেলেবেলায় আমাদের খেলাধুলা করে নেই, এরকম ফুটবলে লাঠি মারি নেই কিংবা হাডুডু দৌড়ঝাঁপ করে নেই, এরকম কথা আমাদের ক্রিকেট খেলাই মাঝে আমরা মনে করতাম যে আমার বয়স তো 40 অতিক্রম না করলে ডায়াবেটিস হবে না। কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। শিশুদেরও ডায়াবেটিস হচ্ছে, অ্যাডোলেসেন্ট মানে কিশোরদেরও ডায়াবেটিস হচ্ছে। এইটা হচ্ছে যে ফুড হ্যাবিটের জন্য। খাদ্য কি খেলাম সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কি খাদ্য খেলাম সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিভাবে রান্না করে খেলাম সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। স্বাস্থ্যসম্মত খাদ্য আমাদের খেতে হবে। আমাদের জীবন আচারের মধ্যে বাঁচতে গেলে হাঁটতে হবে। এই স্লোগানটি কার্যকর করা দরকার সব বয়সের মানুষের জন্য। এবং খাদ্য, ধরেন আপনি হচ্ছে যে খাদ্যের মধ্যে ওনাদের বলি কি খাবার পছন্দ আপনাদের। একজন রুগী দাঁড়ান, আমাদের একজন যে রাইট ভেজিটেবলটা হচ্ছে আমাদের সবচেয়ে শর্করা বেশি থাকে ভাতের মধ্যে। আমরা রুটি খেতে বলি কেন? রুটি দুবেলা রুটি খেতে বলি তো জিজ্ঞেস করলাম রাত্রে শোয়ার আগে 2টা রুটি খাওয়া, এটা খুব আমার জন্য কষ্টের ব্যাপার। এখন এইভাবে যদি খান, এখন আমরা বলি যে 2 কাপ ভাত খাবেন দুপুরবেলা বা 3 কাপ। এখন বাড়ির সবচেয়ে বড় কাপটা যদি আপনি নিয়ে আসেন আর তার মধ্যে খাসি যদি ভাত নেন, তারপর তো 2 কাপ ভাত খেতে বলছে। খাসা দিয়ে ভাত যদি ভর্তি করেন, আর সবচেয়ে বড় এত বড় কাপড় তো আছে, সেটা দিয়ে যদি খান তাহলে হবে না। নর্মাল কাপ দিয়ে 2 কাপ ভাত খাবেন বা 3 কাপ। যাদের স্বাস্থ্য ভালো 2 কাপ, যাদের স্বাস্থ্য খারাপ 3 কাপ। এখন মাংস রান্না করি, মাংস হচ্ছে মুরগির মাংস খেতে পারে। চর্বিযুক্ত খাদ্য ডায়াবেটিস করে, শিক কাবাব ডায়াবেটিসের প্রবণতা করে, ক্যান্সার করে। গ্রিল যেগুলো খুব পছন্দ বাচ্চাদের,
ফাস্ট ফুড ডায়াবেটিস করে। বাচ্চারা যে মোটা হচ্ছে, এখন পৃথিবীতে মোটা মানুষের সংখ্যা বাড়ছে, এর কারণ হচ্ছে ফাস্ট ফুড। মানুষের সময় নাই, বাড়িতে শহর অঞ্চলে বাড়িতে রান্নাই প্রায় হয় না, সপ্তাহে একদিন রান্না করে 7 দিন খায়, আর হচ্ছে যে দোকান থেকে নিয়ে এসে খায়। হয়তো গ্রামাঞ্চলেও হয়তো কিছুদিন পরে এটাও চালু হয়ে যাবে, হয়তো যেভাবে নগরায়ণ হচ্ছে। এই নগরায়ণটাও আমাদের এই ডায়াবেটিস বৃদ্ধির একটা কারণ। আমাদের ছেলেবেলায় আমরা সবাই হেঁটে স্কুলে যেতাম না, এখন কোনো বাচ্চা হেঁটে স্কুলে যায়? এই জিনিসগুলো আমাদের জীবন আচারের সাথে ডায়াবেটিসের খুবই গভীর সম্পর্ক আছে, এবং আমাদের এই জীবন আচার পরিবর্তন করতে হবে, স্বাস্থ্য সম্মত জীবনযাপন করতে হবে, স্বাস্থ্যসম্মত খাদ্য খেতে হবে এবং ব্যায়ামের মধ্যে থাকতে হবে। বলেছেন প্রফেসর সাহেব, এই 3Dটা প্রফেসর ইব্রাহিমেরই তৈরি করা নেমনিক। উনি বলেছেন আমরা এখন 4D বলি। 4D মানে হচ্ছে এর সঙ্গে ডিজিজ, ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন। একটা ডায়াবেটিস রোগীকে ডায়াবেটিস কি, কেন হয়, কিভাবে হয়, কি জটিলতা হয়, কি ওষুধ খেতে হবে, ওষুধ খেতে কি জটিলতা হবে, কখন ডাক্তারের কাছে যেতে হবে, এই সবগুলো জানতে হবে। এবং এই কাজটি কে করবে? এই কাজটি করবে ডাক্তারদের কাজ, এবং বাংলাদেশে এটা সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ 8ম স্থান অধিকার করেছে ডায়াবেটিসের ক্ষেত্রে। পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিস রোগী চায়নার মধ্যে, ভারতে, এরপরে ভারতে, তারপরে পাকিস্তান, বাংলাদেশের আগে পাকিস্তান। এখন সবচেয়ে যত রোগ আছে তার মধ্যে 8ম স্থান অধিকার করেছে। আর মৃত্যুর কারণের মধ্যে কোন রোগে মানুষ সবচেয়ে বেশি মারা যায়? হার্ট অ্যাটাক। 2 নম্বর কারণ কি? কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, রক্তনালী মোটা হোক চিকন হোক, সমস্ত রক্তনালী আক্রান্ত হয়, রক্তনালীর মধ্যে চর্বি জমা হয়, রক্তনালী সরু হয়। বিড়িখোর যারা, অ্যালকোহল সেবী যারা, ওরাও ঝুঁকির মধ্যে আছে। বয়স একটা ঝুঁকি, পুরুষ মানুষ একটা ঝুঁকি, ফ্যামিলি একটা ঝুঁকি, লাইফস্টাইল মানে হাঁটাচলা করেন, এক্সারসাইজ করেন না, সেটা একটা ঝুঁকি। তাহলে এই ঝুঁকিগুলো আমাদের পরিহার করতে হবে। আর বিড়ি একটা খুব বড় ঝুঁকি। এই সব ঝুঁকি যদি একসঙ্গে হয় তাহলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, এবং রক্তনালী সরু হয়ে যায়। এখন উপর থেকে শুরু করলে স্ট্রোক, অন্ধত্ব থেকে শুরু করে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, কিডনি বিকল থেকে শুরু করে, এখন ডাক্তারদের উদ্দেশ্যে বলি, নতুন একটা লিভার নষ্ট হওয়ার নতুন একটা কারণ বের হয়েছে, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি। এটা সিরোসিস যা হয়, 30% সিরোসিস হয় এই ওবেসিটি এবং ডায়াবেটিসের জন্য। এবং এটাকে প্রথমে শুরু হয় রক্তের চর্বি জমে। আজ মানুষ কিন্তু এখন কনসাস হয়েছে অনেক, এখন আকর্ষণ করে লিখে দেয় ফ্যাটি চেঞ্জেস ইন দি লিভার। এটার নাম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তারপরে হচ্ছে ন্যাশ, তারপরে সিরোসিস। এবং সমস্ত মোটা লোকদের সিরোসিস হচ্ছে 30% of the cirrhosis is due to obesity and diabetes. তাহলে এখন ডায়াবেটিসে হয় না, এই যে পা যে অ্যাম্পুটেশন হয়, এর একটা প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। অ্যাক্সিডেন্টের পরে পা অ্যাম্পুটেশন, অন্ধত্বের প্রধান কারণ। এখন ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব কম হয়। ক্যাটারাক্টের কারণে এখনো ক্যাটারাক্ট প্রধান কারণ, আবার ডায়াবেটিসেও ক্যাটারাক্ট। আগে হিসাব মেলানো মুশকিল, তবে অন্ধত্বের একটা প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস। এখন এইটা আপনাদের সবাইকে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, ব্যায়াম করতে হবে এবং একটা রেগুলার লাইফ লিড করতে হবে। এবং স্ট্রেসও একটা ফ্যাক্টর ডায়াবেটিসের জন্য, মেন্টাল স্ট্রেস। আজকের দিনে প্রতিবাদ্য হচ্ছে যে আমরা আমাদের ঝুঁকিগুলোকে আমাদের জানবো এবং এই ঝুঁকিগুলো কমানোর চেষ্টা করব। আমরা এখন স্বাস্থ্যসেবার মধ্যে এই মানে হচ্ছে যে যারা চিকিৎসা প্রদান করছেন, চিকিৎসা প্রদানের মধ্যে শুধুমাত্র ব্লাড সুগার কন্ট্রোল ইজ নট দি অনলি টার্গেট, একমাত্র টার্গেট নয়। এটা A1C তো করেন আপনারা, হয় এখানে, সেইটা একটা টার্গেট।
লিপিড প্রোফাইল একটা টার্গেট, ব্লাড প্রেশার কন্ট্রোল একটা টার্গেট, এবং 3 monthly চেকআপ ইজ ম্যান্ডেটরি, অ্যানুয়াল চেকআপ ইজ ম্যান্ডেটরি। অ্যানুয়াল চেকআপের মধ্যে সমস্ত চেকআপ গুলো করতে হবে, একদম মানে মানে আপনাকে স্ট্রোক থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, হার্ট, কিডনি, পায়ের রক্তনালী, এই সমস্ত লিভার, এই সমস্ত বিষয়গুলো সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আপনাকে করতে হবে অ্যানুয়াল চেকআপের মধ্যে। 3 monthly চেকআপ তো আছেই। এইটা আপনাদের রোগীদের উদ্দেশ্যে বলি যে রুটি, আমার তো রুটি সহ্য হয় না, পৃথিবীতে বেশিরভাগ মানুষ রুটি খেয়ে বেঁচে আছে। আপনাদের এই ধারণাটা পরিবর্তন করতে হবে। রুটির বদলে একটু ভাত খাই না, ভাত চলবে। হ্যাঁ, অবশ্য আমাদের মানে আমরা এমন ভাবে অভ্যস্ত হয়েছি, আপনি যত কিছু খান, এক রকম ভাত ওটা খান, না খাওয়া পর্যন্ত কোনো তৃপ্তি পান, তাই না? এখন ঘটনা হচ্ছে যে এই যেভাবে ডাক্তার সাহেবরা বলেন, এবং আমি জানি না এখানে একটা উনি ভিজুয়াল যদি চালু করেন, কর্তৃপক্ষকে বলছি, একটা ডায়াবেটিস শিক্ষা সম্পর্কে একটা ভিডিও সবসময় চলতে থাকবে, এখানে ডিসপ্লে হতে থাকবে, রোগীরা ওটা দেখবে এবং শিখবে, সেটি বাংলায় হবে। আমি জানি না এটা আছে কিনা, এটা যদি করেন তাহলে রোগীদের শিক্ষা, এই ডায়াবেটিস সম্পর্কে শিক্ষা, পেশেন্টস এডুকেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট অফ ট্রিটমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কাজেই ডায়াবেটিস বেশিরভাগ লোক লক্ষণবিহীন। এই বৌদ্ধকে যদি জিজ্ঞেস করা যায়, আমার স্বাস্থ্য তো খারাপ, আমার তো কাটে গেলে তো তাড়াতাড়ি শুকায়, আমার প্রস্রাব করলে তো পিঁপড়া লাগে না, আমার ডায়াবেটিস হয়। কিন্তু বাংলাদেশে প্রায় 60% লোক যাদের স্বাস্থ্য চিকন, তারা ডায়াবেটিস আক্রান্ত, which is reverse of the western world. পৃথিবীর উন্নত দেশগুলিতে মোটা লোকরা ডায়াবেটিস আক্রান্ত হয় বেশি, আমাদের দেশে কিন্তু চিকন লোকগুলো, মানুষ আমাদেরও হাত করবেন, আপনি আমাদেরও ডায়াবেটিস থাকতে পারে। এখন ঘটনা হচ্ছে যে শুকনা লোকেরও ডায়াবেটিস হতে পারে, আওয়াজ সাহেবেরও ডায়াবেটিস হতে পারে। কাজে মোটা লোক হলে ডায়াবেটিস হবে, আর শুকনা লোকরা যে সব মনে করবে যে আমার ডায়াবেটিস নেই, আমি শুকনা, সেটা মনে করবার কোনো কারণ নেই। 60% টাইপ 2 ডায়াবেটিস ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, 60% টাইপ 2 ডায়াবেটিস আর নন ওবেস। অনেক কথা বললাম, এখানে বলি যে হচ্ছে যারা এটা উদ্যোগ নিয়েছেন এই প্রতিষ্ঠানটা করবার জন্য, এটা মানুষের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে সমস্ত ডায়াবেটিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যারা রোগী, যারা রোগীর লোক, যারা দানশীল ব্যক্তি, যারা সমাজ সেবক, তাদের মিলিত উদ্যোগের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং বিকশিত হয়। এবং আপনারা, আমি জানি না এখানে লাইভ মেম্বারের ইয়ে কত, লাইভ মেম্বারের ইয়ে কত, লাইভ মেম্বার আজকের সদস্য এবং 60,000 করা হয়েছে স্যার, 20,000 ছিল, 60,000 করছে, 60,000 করলে একেবারে আপনার বগুড়া থেকে বেশি হয়ে গেছে। এটাতে একটু কম পাবেন, এর থেকে যদি পরিমাণ টাকা কমে দেখেন তাহলে আপনি বেশি সংখ্যক লোককে করতে পারবেন। বেশি সংখ্যক লোক লাইভ মেম্বার হলো, আবার তাহলে আপনার মানে ইনকামটা বাড়বে আর সেইটা। আর এখানে এটা যদি লিজ প্রপার্টি হয় তাহলে তো হচ্ছে যে এখানে আপনি প্রাতিষ্ঠানিকভাবে স্ট্রাকচার নির্মাণ করার তো একটা বিরাট সমস্যা হয়ে গেছে। সেক্ষেত্রে হাসপাতাল চালু করা যে অসম্ভব নয়, তবে হাসপাতালের অবকাঠামো থাকতে হবে। এবং ডায়াবেটিক সমিতি হচ্ছে যে সহায়তা করে, ডায়াবেটিক সমিতি ইনসুলিন দিয়ে সহায়তা করে, আমরা পান কিনা জানি না, দেয় ইনসুলিন দেয়। আর হচ্ছে যে ডাক্তার সাহেবরা যদি চেষ্টা করেন তাহলে যে কাগজপত্র, যে সমস্ত আপনার যে মানে লজিস্টিক সাপোর্টটা ওষুধ কোম্পানির কাছ থেকে পাওয়া সম্ভব। আর এখানে ডায়াবেটিক হাসপাতাল চালু করলে সার্বক্ষণিক ডাক্তার, নার্স, সেটা একটা পরিকল্পনার বিষয়, সেখানে অবকাঠামো তৈরি করার বিষয়। সেগুলো যদি ধরেন বিএনপি ক্ষমতায় যায়, যদি আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এমপি নির্বাচিত করে আপনাদের ইচ্ছায়, তাহলে সেইটা আইনগত পরিবর্তন করে এটা ভালো প্রতিষ্ঠানের জন্য উদ্যোগ নেবে, হয়তো সরকারি প্রতিবন্ধকতা থাকবে। সেই ক্ষেত্রে একটা ডায়াবেটিক হাসপাতাল তৈরি করা সম্ভব হবে।
এবং সাধারণত এভাবেই তো সরকারি দালানের জমির উপরেই তো অনুষ্ঠানগুলো গড়ে ওঠে। এবং যেমন জিয়াউর রহমান সাহেব জমি দিয়েছিলেন ওই ডায়াবেটিক সমিতির বার্ডেন জিয়াউর রহমান সাহেবের অনুদানে তৈরি করা, সেটা তো সরকারি জমি দিয়েছে, ডায়াবেটিক সমিতি দিয়েছে, ইব্রাহিম সাহেব তখন উপদেষ্টা করে নিয়েছেন। এটা মানে অসম্ভব কিছু নয়, অসম্ভব কিছু নয়। এটা যদি উদ্যোগ নেওয়া যায় তাহলে এখানেও অবকাঠামো তৈরি করে হাসপাতাল তৈরি করা সম্ভব। আর আমি যেহেতু চিকিৎসা জগতের মানুষ, সেই ক্ষেত্রে আমার তো একটা এক্ষেত্রে বিশেষ আকর্ষণ থাকবেই করা সম্ভব। এবং এতে করে অনেক মানুষ উপকৃত হবে, অনেক মানুষ চিকিৎসা পাবে, অনেক মানুষকে অন্য জায়গায় যেতে হবে না। এই কয়টা কথা বলেই আমি ধন্যবাদ জানাতে চাই সেই সব মানুষরা যারা এই প্রতিষ্ঠান তৈরির জন্য মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন এবং এখন সহায়তা করে যাচ্ছেন, প্রতিষ্ঠানের থাকছেন এবং এর মধ্য দিয়ে অনেক মানুষ রোগীর সংখ্যা একটু বাড়াতে হবে। রোগীর সংখ্যা বাড়াতে হবে সেজন্য প্রচার দরকার, প্রচার ছাড়া তো হবে না। এখন এই মানে আপনি যদি প্রচার সচেতনতামূলক প্রচার মাইকিং গুলো যদি করেন, অনেকে হয়তো জানেই না গ্রামাঞ্চলে যে ডায়াবেটিস হাসপাতাল আছে, এমনও হতে পারে। আপনারা যদি এই প্রতিষ্ঠানে যারা পরিচালনার মধ্যে যারা আছে মাইক যদি ছেড়ে যান যেখানে ডায়াবেটিস চিকিৎসা হয়, তাহলে আপনার রোগী যদি ডেইলি অ্যাভারেজ কতগুলো রোগী হয়? 50 থেকে 60 জন। 50 থেকে 60 জন। তাদের জন্য টিকিটের জন্য কত টাকা নেন? 160 টাকা। 160 টাকা ডাক্তার সহ। ডাক্তার সহ 160 টাকা। এটা যদি আপনারা যদি ইয়ে করেন, এটা যদি আপনি মাইকিং করেন, পোস্টারিং করেন, হ্যান্ডবিল করেন, সাধারণ মানুষের মধ্যে দেন, ডায়াবেটিস সম্পর্কে সেই বিষয়গুলো যদি লেখা থাকে, তাহলে আমার মনে হয় রোগীর সংখ্যা বাড়ানো সম্ভব। রোগীর সংখ্যা না বাড়লে তো প্রতিষ্ঠান সার্ভাইভ করবে। এটা 8 বছর না 10 বছর বয়স আছে, 16 বছরে কেন 50 রোগী হবে? 16 বছরে তো মানে কমপক্ষে 300-400 রোগী হবে প্রতিদিন। সেখানে আপনার ডাক্তার বাড়াতে হবে, নার্স বাড়াতে হবে। তারপরে হচ্ছে যে এই যে করেন, এটা তো আশা করি প্রতিষ্ঠান উন্নতি লাভ করবে। সেলফ ভায়াবল যদি আপনি না করতে পারেন, সেলফ সাফিসিয়েন্ট যদি না করতে পারেন, তাহলে প্রতিষ্ঠান চালাতে অসুবিধা হবে। অর্থাৎ ইনকামের একটা অংশ আপনার এই আমি ডায়াবেটিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। বগুড়া ডায়াবেটিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমজাদ হোসেন তাজমা সাহেব ছিলেন, উনি ছিলেন দীর্ঘদিন প্রেসিডেন্ট। এখন এটা হচ্ছে যে এইটাকে যদি আপনি সেলফ সাস্টেইনেবল না করতে পারেন, তাহলে প্রতিষ্ঠান চালাতে অসুবিধা হবে। কাজে এটাকে সেলফ সাস্টেইনেবল করতে গেলে আপনাকে রোগীর সংখ্যা বাড়াতে হবে যে কোনো উপায়। আর রোগীর সংখ্যা বাড়ানোর জন্য কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটাকে অবগত করা এবং রোগীর সঙ্গে র্যাপোর্ট তৈরি করা, ডাক্তার সাহেবদের রোগীর সঙ্গে মানে একটা আন্তরিক সম্পর্ক স্থাপন করা, এইটা জরুরি। এটা জরুরি। এটা করার মধ্য দিয়ে রোগীর সঙ্গে যদি 300-400 রোগী হয় ডেইলি, তাহলে ডাক্তারের সংখ্যা যেমন বাড়ানো যাবে এবং হাসপাতালের প্রতিষ্ঠানের ইনকাম বাড়বে এবং সেটা দিয়ে আপনার কিছু অংশ জমা রাখতে পারবেন, কিছু অংশ এই আপনার এই হচ্ছে যে ডেইলি এক্সপেন্ডিচারে ব্যয় হবে। এটা করেন ইনশাআল্লাহ। আমার মনে হয় হাসপাতালে মাইকিং করে, প্রচার করেন, বাড়বে না রোগী? বাড়বে না? বাড়বে। আপনারা কি বলেন? বাড়বে তো ইনশাআল্লাহ। তাহলে রোগী বাড়াতে অনেক ডায়াবেটিস রোগী আছে। 13% যদি 100 মধ্যে 13 রোগী যদি ডায়াবেটিস হয় 100টা রোগের মধ্যে, তাহলে রোগীর সংখ্যা বাড়াতে হবে এবং ডেইলি আউটডোর রোগীর সংখ্যা বাড়াতে হবে। এটা করেন ইনশাআল্লাহ। এটা একটা সেলফ সাস্টেইনেবল প্রতিষ্ঠান হিসেবে পরিণত হবে এবং এটার উন্নতি করা সম্ভব হবে। আমাকে কিছু বলবার সুযোগ দেওয়ার জন্য আমি ডায়াবেটিক সমিতির আমাকে সদস্য করে নিতে পারেন যদি আপনারা মনে করেন, লাইভ মেম্বার করে নিতে পারেন। এখন হচ্ছে যে কোনো বাধা নেই।
ঠিক আছে। হ্যাঁ, না আমি সব পরিবেশন তো চাইবো না। আমাকে আমি আমি হচ্ছে যে আমি চাইবো শুধু এইটুকুই, আমি মানুষের ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চাই, মানুষের অন্তরে। আমি তো বেশি দিন আল্লাহ তাআলা আয়ু রাখে নাই, কারণ হচ্ছে যে একটা বোনাস লাইফ লিড করছি। মানুষের গড়ায়ু বেড়ে এখন 65, কেউ বলে 69 হয়েছে। এখন 69 যদি পৌঁছি নাই, কিন্তু ঘটনা হচ্ছে যে একটা আমরা তো একটা বোনাস 65 ধরে একটা বোনাস লাইফের মধ্যে আছি, খুব বেশি দিন বাঁচবো না। তবে মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকা যায় মানুষের মৃত্যুর পরে। আমার আকাঙ্ক্ষা সেইটাই, যে মানুষের অন্তরের মধ্যে জায়গা পাওয়া এবং মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকা। এই ইব্রাহিম সাহেবের নাম আমরা উচ্চারণ করছি। তো ইব্রাহিম সাহেব মানুষের জন্য যে উপকার করে গেছেন, এই জন্য তিনি মৃত্যু করে সওয়াব পাবেন না? আপনাদের কি মনে হয় সওয়াব পাবেন না? উনি এই যে জনহিত কাজ করে গেছেন, পৃথিবীর কম বেশি এরকম অর্গানাইজ চিকিৎসা আছে। সেই রকম যদি একটা কিছু করা সম্ভব, তাহলে মৃত্যুর পরেও মানুষের অন্তরের মধ্যে বেঁচে থাকা যায় এবং সেখানে পূর্ণ অর্জন করা যায়। আমি সেই জিনিসটাই আপনাদের কাছে চাইব, যে আপনাদের হৃদয়ের মধ্যে আমাকে একটু জায়গা দেবেন, এই আমার চাওয়া। আপনাদের ভালোবাসার মধ্যে আমাকে রাখবেন, আপনাদের আপনজন হিসেবে রাখবেন। যদি কখনো কেউ কোথাও ধরেন বাংলাদেশের কোন এক জায়গায় গিয়ে বলেন যে সাদিক সাহেব আমাদের লোক, এটাই এর চেয়ে বড় প্রাপ্তি একটা মানুষের জীবনের আর কিছু না। আপনাদের লোক হয়ে বেঁচে থাকার মধ্যেই সবচেয়ে বড় প্রাপ্তি। এটা এমপি মন্ত্রীর চাইতেও বড় জিনিস। সাদিক সাহেব আমাদের লোক, আপনাদের কাছে সেটাই চাইব। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এই প্রতিষ্ঠান নির্মাণ প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন, আমাদের গুরুজন শিক্ষক সমাজসেবী, তাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের সবাইকে হেফাজত করুন, দেশ এবং জাতিকে হেফাজত করুন। এবং আমরা একটা স্বপ্ন দেখি, এই স্বপ্নের জন্য আমরা দীর্ঘ 15 বছর লড়াই করছি। আমরা একটা গণতান্ত্রিক এই প্রশ্ন করতে কোনো দ্বিমত নিশ্চয়ই কেউ করবেন না, যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা একটা ক্ষুধা দারিদ্র্য মুক্ত উন্নয়নশীল বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা একটা স্বপ্ন দেখি একটা নিরাপদ বাংলাদেশের, আমরা একটা আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখি। আমরা আমাদের সন্তানদের জন্য একটা শান্তিময়, গতিময়, নিরাপদ আবাসের স্থল তৈরি করতে চাই, যেখানে সম্প্রীতি বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। এটা সমস্ত রাজনৈতিক দল নিশ্চয়ই তাই চাই। এবং আমি আমার অধিকার চাই, আমার ভোটের অধিকার চাই, আমার কথা বলার অধিকার চাই, আমি ন্যায় বিচার চাই, আইনের শাসন চাই। এই ব্যাপারে তো আর কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই। আমাদের সবার আকাঙ্ক্ষাগুলোর কথা আমি উচ্চারণ করলাম। এই আকাঙ্ক্ষার সাথে যদি আপনারা একমত থাকেন, তাহলে আমাদের দীর্ঘদিনের লড়াই, যে লড়াইয়ে আমরা জীবন দিয়েছে ছাত্র জনতা, জীবন এবং আমাদের শরীর থেকে রক্ত ধরেছে, ঘাম ধরেছে, আমাদের জীবনের মূল্যবান সময় ব্যয় হয়েছে, আমরা পালিয়ে বেরিয়েছি দিনের পর দিন, দীর্ঘদিন কালান্তরে কেটেছে আমাদের অনেকের জীবন। সবই কেবল আমাদের জীবন সার্থক হবে যদি আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে পারি। আমাদের সকলকে আবারও ধন্যবাদ এবং সবার জন্য ধন্যবাদ স্যারকে। স্যার আমাদের খুবই আনন্দ লাগছে যে স্যার এখানে সদয় লাইভ মেম্বার হওয়ার আগ্রহ প্রকাশ করিয়েছেন। আমরা